গত পর্বেই আপনারা দেখেছেন আমি জলেশ্বর, গোপালনগর ইত্যাদি ঘুরে রাতে থেকে গিয়েছিলাম গোবরডাঙ্গায় আমার পৈতৃক বাড়িতে। বৃষ্টিও ছিল, তার উপরে রাত হয়ে যাওয়ায় সে ছবি আর দেখায়নি। আজ আমার গোবরডাঙ্গার বাড়ি থেকেই শুরু করি তাহলে। বেশ গাছগাছালির ছায়া ভরা আমাদের পাড়া, সেখানেই আমাদের এই ছোট্ট একতলা বাড়িটি। আমার শৈশব থেকে যৌবনের দরজা পর্যন্ত এই বাড়িতেই কেটেছে। ওই যে দাঁড়িয়ে আছেন আমার বাবা, প্রাক্তন শিক্ষক, লেখক, গবেষক, নানান পরিচয় তার। বছর 20 হলো মা নেই। কাল রাতে আমি চলে আসাতে বেশ খুশি হয়েছেন বাবা। আজ সকাল সকাল তাই বিদায় দিতে চাইছিলেন না। আজ আবার ফিরে আসবো শুনেই যেতে দিলেন। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায়। যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। গোবরডাঙ্গা থেকে রওনা দিয়ে আগে যাচ্ছি ঠাকুরনগর। সেখান থেকে সুপ্রভাত আমার সঙ্গী হবে। আগের পর্বেই তো সুপ্রভাতের সঙ্গে আপনাদের দেখা হয়েছে। গোবরডাঙ্গা থেকে ঠাকুরনগর যাওয়ার রাস্তাটি ভারী সুন্দর। আমবাগান, বিভিন্ন ছায়া ঘেরা পাড়া, মাঝে ফুল ফসলের ক্ষেত, এসবের মধ্যে দিয়ে চলে গিয়েছে এই পিচ ঢালা পথ। সেই পথেই চলেছি আমি। চলে এসেছি ঠাকুরনগর। ওই তো দাঁড়িয়ে রয়েছে সুপ্রভাত। আজ আমাদের ঘোরাঘুরি হবে মূলত বাগদা হেলেঞ্চা এলাকায়। অরণ্য, সীমান্ত, মন্দির, নদী, সরোবর, গ্রাম্য সবুজ জীবন সব মিলিয়ে দারুণ এই এলাকা। চলেছি শটান সেই দিকেই। ঠিক হলো হেলেঞ্চাতে আমাদের প্রাতরাশ সারা হবে। আমরা চলে এসেছি হেলেঞ্চায়। এখানেই মোড়ের মাথায় মা সারদা মিষ্টান্ন ভাণ্ডারের পরোটা নাকি বেশ ভালো, তাই সেখানেই ঢুকে পড়লাম আমরা। এখানে আমাদের সঙ্গে যোগ দিয়েছে সুপ্রভাতের এক ভাই অনিক। 3 জনে মিলে পরোটা খাওয়া হলো। তবে একটা অদ্ভুত ব্যাপার দেখে চোখ আটকে গেল। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে এই প্রত্যন্ত এলাকায় পরোটা দেওয়া হচ্ছে সিএসসির ফাঁকা বিলে। এখানে কি করে এই কাগজ এলো তার উত্তর অবশ্য দোকানের কর্মীরা দিতে পারলেন না। কিন্তু তেল নেই, একদম তেলহীন পরোটা, বেশ ভালো, খারাপ না, খুব স্বাস্থ্যকর। যাই হোক, দই দেখে বেশ লোভ হচ্ছিল আমাদের, তাই একটু দইও খাবার জন্য নেওয়া হলো। সুন্দর, ভালো। প্রাতরাশ সেরে এবার আমরা চলেছি পারমাদনে। এখান থেকে প্রায় 15 কিলোমিটারের মতো রাস্তা। বড় রাস্তা ছেড়ে এবার গ্রামের মধ্যে দিয়ে ঘোরালো পেঁচালো পথ। সেই পথে বেশ কিছুটা যাওয়ার পর চলে এলাম পারমাদনে। ভিতরে ঢুকতে গিয়ে প্রথমে হোঁচট খেলাম টিকিটের দাম দেখে। 120 টাকা জনপ্রতি টিকিট। গাড়ি রাখার মূল্য অতিরিক্ত। যাই বলুন, এটা আমার একটু বেশিই মনে হলো। যাই হোক, কি আর করা, এত দূর এসে তো আর টিকিটের দাম বেশি বলে কেউ ফেরত যাবেন না। আমরাও ঢুকে পড়লাম ভেতরে। ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়বে নানান বোর্ড, রয়েছে নানান রকমের নির্দেশিকা। দেখলাম চিতল হরিণ আছে বেশ কিছু। এবার এগোলাম সামনের দিকে। একদিকে লোহার বেড়া দেয়া, তার ভিতরেই অবস্থান হরিণ সহ অন্যান্য বন্য প্রাণীদের। সেই বেড়ার পাশ দিয়েই যেতে হবে আপনাকে। যত ভিতরের দিকে যাচ্ছি নানান রকমের গাছের দেখা মিলছে।
গ্রাম, নদী, অরণ্য, বন্যপ্রাণ, কৃষিক্ষেতের পাঁচমেশালি এই বিভূতিভূষণ অভয়ারণ্য। যদিও এটি পারমাদন জঙ্গল বলেই বেশি পরিচিত। 1964 সালে 14টা চিতল হরিণ ছেড়ে এই অভয়ারণ্যের পথ চলা শুরু হয়েছিল। 1980 সালে যার নামকরণ হয় পারমাদন ফরেস্ট। 1995 সালে অবশ্য সেই নাম পরিবর্তন করা হয়। বাংলার সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম থেকেই এই অভয়ারণ্যের নাম দেওয়া হয় বিভূতিভূষণ অভয়ারণ্য। কয়েকজন চিত্রগ্রাহক কলকাতা থেকে ছবি তুলতে এসেছেন। বিশাল ক্যামেরা, লেন্স, স্ট্যান্ড খাটিয়ে উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় ঘুরছেন। আমরা এগোচ্ছি ক্রমশ সামনের দিকে। আমাদেরও সতর্ক চোখ, যদি কিছু চোখে পড়ে। বেশ হতাশই হচ্ছিলাম, কিছুই নজরে আসছে না। অনেকটা হাঁটার ফলে বেশ গরমও লাগছে। জঙ্গলে ছায়া থাকলেও হাওয়া কম। হঠাৎই কিছু হনুমানের দেখা মিলল। যাক, কিছু একটা দেখতে পেয়েছি ভেবে মনকে খানিকটা সান্ত্বনা দিয়ে তারই ছবি তুলতে লাগলাম। হঠাৎ সুপ্রভাত চেঁচিয়ে উঠল। তার ক্যামেরায় ধরা পড়েছে গুটি কয়েক হরিণ। আমাদেরও নজরে এলো তারা, একটু দূরে, তবু দেখা তো মিলল। এই অভয়ারণ্যের পাশ দিয়েই বয়ে গিয়েছে ইছামতি নদী। এবার এলাম তার কাছে। ছোট্ট নদী, যারা টাকিতে ইছামতিকে দেখেছেন তারা কিন্তু মেলাতে পারবেন না। ইছামতি এখানে খুবই সরু, গরমের সময় বলে জলও বেশ কম। তবুও একথা বলতেই হয়, শান্ত সবুজ পরিবেশে এই নদী বেশ মানানসই। দুই পাশ দিয়ে সবুজের ঘন বিস্তার, তার মধ্যে দিয়ে বয়ে গিয়েছে নিস্তরঙ্গ ইছামতি। ওপারেই রয়েছে মঙ্গলগঞ্জ, নীলকুঠি। বাংলার ভ্রমণ মানচিত্রে হঠাৎই এই মঙ্গলগঞ্জ বেশ গুরুত্ব পেয়েছে। আমরাও তাই নদী পেরিয়ে ওপাশে যাব বলে ডাকাডাকি শুরু করলাম। ডাক শুনে নৌকো নিয়ে এগিয়ে এলেন মাঝি ভাই। এবার নৌকোয় চড়ে ওপারে। প্রচুর মানুষ এখন বেড়াতে আসছেন এদিকে, তাই নৌবিহারের ব্যবস্থা রয়েছে ইছামতির বুকে। এছাড়া বেশ কিছু দোকানও গজিয়ে উঠেছে চাহিদার কারণে। স্থানীয় একটি স্কুলের গা ঘেঁষে এই নীলকুঠি। 250 বছরেরও বেশি পুরনো এই অভিশপ্ত নীলকুঠি কালের নিয়মে বিলীন হওয়ার পথে। স্থানীয়দের মতে 250 বছর আগে রাজা মঙ্গলচন্দ্র, যার নামে এই জায়গার নাম মঙ্গলগঞ্জ, উনি এই কুঠি তৈরি করেন। পরবর্তী সময়ে যা ব্রিটিশদের অধীনে চলে যায়। বাংলায় নীল চাষ নিয়ে কৃষকদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের কথা আমাদের সকলেরই জানা। এই কুঠিও সেই রকম নানান ঘটনার সাক্ষী। এই কুঠিতে যে নীলকর সাহেবরা থাকতেন, তারা কৃষকদের ওপর অকথ্য অত্যাচার করতে এই কুঠিতেই বন্দি করে রাখতেন, এবং ওই বন্দি হওয়া কৃষকদের অনেককেই পরে নাকি কখনো দেখতেই পাওয়া যেত না। শুনলাম এই কুঠি থেকে একটি সুড়ঙ্গ সোজা চলে গিয়েছে ইছামতিতে, যে সুড়ঙ্গের মাধ্যমে অবাধ্য চাষিদের মেরে ইছামতিতে ভাসিয়ে দেওয়া হতো। 19 শতকের শুরুর দিকে অত্যাচার যখন চরম সীমায় পৌঁছয়, কৃষকেরা বিদ্রোহ ঘোষণা করেন এবং সুযোগ বুঝে সেখানে থাকা এক নীলকর সাহেবের গলা কেটে তাকে হত্যা করে। তারপর থেকে এই কুঠি কাটা সাহেবের কুঠি নামেই পরিচিতি পায়। এই কুঠির পিছনে থাকা জঙ্গল এবং কুঠি নিয়ে নানান গল্প দিনের বেলাতেও শিহরণ আনে। একসময় অগন্তি কৃষকদের মৃত্যু এবং মানুষের অস্বাভাবিক আত্মহত্যার কারণে এই কুঠিতে আজও রাতের অন্ধকারে
গ্রামবাসীরা একা যেতে বারণ করেন। কুঠি দেখে এবার ফেরার পালা। ফিরতে হবে আবার অভয়ারণ্য হয়েই, তাই ফের নদী পার হওয়ার ব্যাপার আছে। নৌকোয় চেপে এপাশে এসে এবার আবার হাঁটা। অনেকটা পথ সেই লোহার বেড়ার পাশ দিয়ে বাঁশবাগানের ভেতর দিয়ে চলেছি আমরা। বিভূতিভূষণ অভয়ারণ্য বা পারমাদন ফরেস্ট, এটি আমাদের মানে উত্তর চব্বিশ পরগনার একদম উত্তরাংশে বলা যেতে পারে। যেটা সমস্যা সেটা হচ্ছে যে এই যে বেড়া, এই বেড়ার পাশ দিয়ে আপনাকে হাঁটতে হবে। তো বেড়ার পাশ দিয়ে যদি আমি হাঁটি তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে বেড়ার ওপাশে প্রচুর হরিণ, বাঁদর এরা রয়েছে, সেটা আমরা কয়েকদিন দেখতেও পেয়েছি, খুব ভালো। আর এই পাশে ইছামতির ধার দিয়ে এই যে সুন্দর একটা পরিবেশ, খুব ছায়া ঘেরা শান্ত জায়গা, ভালো লাগে হাঁটতে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। এখন একটু গরম, তা সত্ত্বেও কিন্তু মোটামুটি ছায়া ঘেরা শান্ত পরিবেশ দিয়ে আমরা হাঁটছি। বিভূতিভূষণ অভয়ারণ্যে যদি আপনারা আসেন তাহলে কিন্তু ওই বর্ষাটা বাদ দিয়ে, অবশ্যই বর্ষা বাদ দিয়ে যদি আসেন তাহলে এই ছায়া ঘেরা এই পথ দিয়ে হাঁটতে খারাপ লাগবে না। অনেকটা হাঁটতে হয়, প্রায় কয়েক কিলোমিটার হাঁটতে হয়, কিন্তু সেটা কিন্তু খুব ভালো জায়গা, সেটা খুব ভালো জায়গা। আমি খুব এনজয় করছি। আমার সঙ্গে তো সুপ্রভাতরা আছে, আপনাদের দেখিয়েছি, সুপ্রভাত, অনিক এরা রয়েছে। আমরা তিনজনই গল্প করতে করতে সুন্দর এইরা দিয়ে হাঁটছি, ভালো লাগছে। তাহলে আমরা একটু হাঁটতে থাকি, এরপর আমরা আরও বেশ কয়েকটা জায়গায় যাবো, সেগুলো একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো তারপরে বাকি বা আরও যা যা জিনিস পরে এসে বলছি, আগে একটু অভয়ারণ্য ধরে হেঁটে আসি। বিভূতিভূষণ অভয়ারণ্যে একটি বনবাংলো আছে। এছাড়া শিশু উদ্যান ও সামান্য কিছু ঔষধি গাছপালা রয়েছে দেখলাম। নিরিবিলি বসবাসের জন্য এই বনবাংলো আদর্শ জায়গা। এখানেই রয়েছে বেশ কিছু পাখিও, টিয়া, বদ্রিকা, ময়ূর, তাদের কাছেও যাওয়া হলো। গরমের দুপুরে সেই পাখিদের খানিক সঙ্গ দিলাম বা পেলাম আমরা। এখান থেকে এবার রওনা দিলাম আমরা। একই পথ বেয়ে হেলেঞ্চার দিকে এগোচ্ছি। এবার গন্তব্য পাথুরিয়া। সেখানে রয়েছে একটি চার্চ। চলে এসেছি পাথুরিয়া চার্চে। এই চার্চের ভালো নাম সাধু ডমিনিক স্যাভিও গির্জা। 1967 সালে এটি তৈরি হয়। ছায়াময় পরিবেশে শান্ত গির্জাটি মনে বেশ প্রশান্তি আনে। বাইরে ছবি তোলার পর ঢুকলাম ভিতরেও।
অন্যান্য গির্জার মতোই স্নিগ্ধ আবহ গির্জার ভিতরটাতে। গির্জা দেখে এবার চললাম সীমান্ত দেখতে। অনেকেই বলছিল এখানে কাছেই বাংলাদেশ সীমানা, কাঁটাতারের পাশ দিয়ে পথ, শুনে লোভ সামলাতে পারলাম না। সীমানার কাছে পৌঁছতে অবশ্য সীমান্ত রক্ষীদের দেখা মিলল, তাদের বলেই সামনে এগোলাম। সত্যি কাঁটাতারের বেড়ার গা ঘেঁষে রাস্তা, সেই পথ দিয়েই অনেকটা চললাম আমরা। বেশ একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল। তবে বেশি দূর যাওয়া মানা, খানিকটা দূরে সীমান্তরক্ষী জওয়ানদের অনুরোধে এবার আমরা সীমানা ছেড়ে আমার গ্রামের পথে। এবারে দুপুর ঘনিয়ে এসেছে, তাই হেলেঞ্চাতেই মধ্যাহ্নভোজন সেরে নেওয়া হবে ঠিক হলো। সেই মতো স্থানীয় একটি ছোট্ট হোটেলে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম তিনজনে। মধ্যাহ্নভোজন সেরে এবার একটু বিশ্রাম নেওয়ার পালা। কিন্তু আমাদের বিশ্রাম মানেই তো বেড়ানো। এগোলাম বাগদার দিকে, যাব পাটকেলের বাউড়। বড় বড় জলাশয়, যেগুলি অনেকটাই অশ্বক্ষুরাকৃতির হ্রদের মতো, সেগুলিকেই এই অঞ্চলে বাউড় বলা হয়। বাটকেল বাউড়ও তেমনই একটা খুব মনোরম এলাকা। কথা বলতে বলতেই চলে এসেছি বাটকেলে। খুব শান্ত নিরিবিলি সুন্দর জায়গা এই বাটকেলের বাউড়। পাশ দিয়ে লম্বা পথ, সেই পথের একদিকে ক্ষেত, অন্যদিকে জলের সংসার। আপনারা তো জানেন, কৃষিক্ষেত দেখলে আমি স্থির থাকতে পারি না। এখানেও তাই এত ভালো ফল ফসলের পরিপাটি সংসার দেখে একটু না নেমে থাকা যায় বলুন তো? জলাশয়টিও বেশ বড়। আমরা একটু দুপুর দুপুর এসেছি, তাই একটু গরম, তবে বিকেলের দিকে এলে বেশ ভালো লাগবে আপনাদের। বেশ গরম, এই দুপুর দুপুর নাগাদ
আমরা বসেছি এই বাটকেল বাউরের পাশে। এই যে একটা বাঁশের মাচা, সুন্দর জায়গা, আর বেশ ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। এই ছায়া ঘেরা জায়গাটায় বসে দারুণ লাগছে। এখানে মনে হলো একটু দুদণ্ড বিশ্রাম না নিলেই নয়। তো বাটকেল বাউরটা খুব সুন্দর, আপনাদের তো দেখালাম, আরও একটু তার দেখাচ্ছি। কিন্তু মাঝখানে এই বিশ্রামটা একটু দরকার ছিল আমাদের। খুব সুন্দর লাগছে। আমার পেছনেও একটা বড় জলাশয়, ওপাশে প্রচুর সবুজ ক্ষেত, মানে চারিদিকে মানে সুন্দর একটা আবহ। এত সুন্দর আবহ, মনটা ভালো হয়ে যায়। তো আমারও খুব সুন্দর লাগছে। এই পাশে অনেক বসে আছে। আমরা সুপ্রভাত তো ক্যামেরা করছে, আপনারা এক্ষুনি দেখছেন না, পরে ওকে নিশ্চয়ই দেখতে হবে, আগেও দেখেছেন। ফলে আমরা তিনজনে খুব ব্যাপারটা উপভোগ করছি, এই দুপুরটা, এই নির্জনতা, এই ফুরফুরে মৃদু হাওয়া এবং বাটকেল বাউরের সৌন্দর্য। আমরা আর একটু এখানে বসি, পরে আপনাদের সঙ্গে আরও অনেকগুলো জায়গায় যাব, সেটা পরে আসছি নিয়ে। আপাতত একটু বিশ্রাম। এবার একটু এগিয়ে সামনে অশ্বত্থ গাছের নিচে ঘাটে বসলাম কিছুক্ষণ। সামনে জলে ডোবা নৌকো মনে এক বিষণ্ণতার জন্ম দেয়। আবার জলের মাঝে বাসে বসে থাকা পানকৌড়ির দল ভালো লাগা ফিরিয়ে দেয়। এবারে যেতে হবে। শান্ত সবুজ জলাভ ছায়া ছেড়ে যেতে চাইছিল না মন। কিন্তু অনেকগুলি জায়গা এখনো বাকি আছে যে। অগত্যা রওনা দিলাম বাটকেল থেকে। দুপুরে শুনেছিলাম হেলেঞ্চা এসে মাধবকুণ্ডুর মিষ্টি না খেয়ে আমরা নাকি দারুণ মিস করেছি। এবার তাই চলে এসেছি হেলেঞ্চা বাজারে। দোকানের ভালো নাম লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার। কিন্তু এই দোকান মাধবকুণ্ডুর নামেই সুপরিচিত। মাধববাবু অবশ্য বেঁচে নেই, দোকান চালান তার ছেলে বৌমা। আমরা যখন গেলাম ছিলেন বৌমা। তিনি আমাদের জানালেন তাদের রসগোল্লা নাকি খুব ভালো, সেই সঙ্গে ছানা ভাজা এবং রসমালাইও তাদের বিশেষ অনুরোধে খেতেই হলো আমাদের। ওটা দিদির কি নাম? হেলেঞ্চা বাজারে এসে এই মাধবকুণ্ডুর মিষ্টি না খেয়ে গেলেই নয়। আমরা খোঁজ নিলাম, আমাদের সকলে এক বাক্যে জানালেন, তো আমরা সেজন্য চলে এসেছি। মিষ্টি তো খেতেই হবে। তো এই দোকানের একটা গালভরা নাম আছে, কিন্তু সেই নামে কিন্তু খুব একটা কেউ চেনেন না। মাধবকুণ্ডুর নামেই চেনেন, যদিও মাধবকুণ্ডু বেঁচে নেই। তার পুত্র এবং পুত্রবধূ তারা দুজনেই দোকান সামলান। আমরা আসতেই তারা খুব আপ্যায়ন করে আমাদের সামনে দেখুন মিষ্টি সাজিয়ে দিয়েছেন। অনেক মিষ্টি পাওয়া যায়, তার মধ্যে এই তিনটি মিষ্টি খুব ভালো বলে তারা বললেন। আমি একদম জামাই ষষ্ঠীর মতো বিভিন্ন মিষ্টির পদ নিয়ে সামনে বসে গিয়েছি। একটু খেয়ে দেখি, তারপরে বলছি এই মাধবকুণ্ডুর কেন নাম বা কী নাম, আদৌ নাম কিনা, একটু খেয়ে দেখা যায়। প্রথমে খেলাম এই রসগোল্লাটি। রসগোল্লা বিরাট বড়, ওরা বাবাকে এক বাক্যে বললেন রসগোল্লাটা খান, খুব ভালো খেতে। রসগোল্লা যারা কলকাতায় থাকেন তারা রসগোল্লা যেরকম খান, এদিককার রসগোল্লাগুলো কিন্তু একটু অন্যরকম খেতে হয়। এটাও সেরকম, কিন্তু ভালো, সুন্দর স্বাদ, টাটকা ছানা দেখেই বোঝা যায়। আচ্ছা, এরপরে হচ্ছে রসমালাই, তার পাশে আছে ছানা ভাজা। তো আমি রসমালাইটা একটু পরে খাই, ছানা ভাজাটা আগে খাই। ছানা ভাজাটা খারাপ না, তবে আমার রসগোল্লাটা বেশি ভালো লাগলো। ছানা ভাজাটা অতটা লাগেনি, কিন্তু ঠিক আছে, ছানা ভাজাও এখানকার তুলনায় খারাপ না। এইবারে আসি রসমালাইতে। হ্যাঁ, রসমালাইটা বেশ সুন্দর, অল্প মিষ্টি, কম মিষ্টি। আমার তো ভালো লাগলো। রসমালাইটা বেশ খানিকটা খাওয়া যেতে পারে অল্প মিষ্টি বলে। সব মিলিয়ে মাধবকুণ্ডুর মিষ্টি কিন্তু খারাপ নয়, রসগোল্লা বেশ ভালো। আপনারা যদি হেলেঞ্চা বা এইদিকে বেড়াতে আসেন তাহলে তো বাজারে এই মিষ্টি খেতেই হবে। আমি আরেকটু মিষ্টি খাই, তারপরে আপনাদের আরও অন্য জায়গায় নিয়ে যাব, সেগুলো আসছি। আপাতত মিষ্টি খাওয়া। মিষ্টি খেয়ে খুশি সুপ্রভাত এবং অনিকও। শোনা যাক ওদের মুখেই। তোমরা কেমন খাচ্ছ? রসগোল্লাটা সত্যি খুব ভালো।
কলকাতা ওখান থেকে গেলে যেরকম মিষ্টি খাওয়া হয় যে একটা স্পঞ্জি ভাব, কিন্তু এখানে ছানা বা সেটাকে বোঝা যাচ্ছে। আর গ্রামের দিকে মিষ্টিতে এমনি একটা নাম থাকেই। ভালো, অনেক ভালো খাচ্ছ। জানো আচ্ছা, এই দোকানে আরো অনেক মিষ্টি পাওয়া যায়। আমায় তো দিদি আরো মিষ্টি খেতে বলছিলেন, হাত জোর করে পরিত্রাণ পেয়েছি। তবে আবার এলে নিশ্চয়ই খেয়ে যাব, সেই প্রতিশ্রুতিও দিতে হয়েছে। মিষ্টি খেয়ে এবার চলেছি পাট শিমুলিয়ায়। চলে এসেছি পাট শিমুলিয়া গির্জাতে, যার পোশাকি নাম নির্মল হৃদয় গির্জা। এমন গ্রামের ভিতরে এত বড় একটা গির্জা আছে, এখানে না এলে জানতেই পারতাম না। সকালে পাথুরিয়া গির্জায় গিয়েছিলাম বটে, কিন্তু এই গির্জাটি তার চেয়েও আরো অনেক বড়, সাজানো গোছানো, বেশ সুন্দর। বাইরেটা ঝকঝক করছে, দারুণ ফুলের বাগান সামনেই, পরিচ্ছন্ন চত্বর। আমার তো বেশ ভালো লাগলো এই গির্জাটি। চলুন এবার গির্জার ভিতরের দিকে যাওয়া যাক। গির্জার ভিতরটিও ভারী চমৎকার, শান্ত পরিবেশ, ভালোই লাগছিল। খানিক বসে এবার বেরিয়ে এলাম বাইরে। আরো খানিকক্ষণ থেকে আমরা আবার পথে। এবারে চলেছি গাঁড়াপোতা। এখান থেকে গাড়িতে মিনিট 10-এর রাস্তা। এই তো চলে এসেছি গাঁড়াপোতায়। এখানে এই কালীবাড়ি দেখবো আমরা। এই কালীবাড়ির বয়স প্রায় 500 বছর বলে দাবি স্থানীয়দের। তবে বছর 10 হলো এই মন্দিরের নবরূপ দেয়া হয়েছে। অনেকটা দক্ষিণেশ্বরের আদলে মন্দিরের নবরূপের কারণে ভক্তির পাশাপাশি সুদৃশ্য মন্দির দেখতেও এখন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন। মা এখানে সিদ্ধেশ্বরী নামে পূজিতা হন। মায়ের মাথার উপরেই অবস্থান রাধাকৃষ্ণের। মূল মন্দিরের পাশে আছে আরও একটি মন্দির। সেখানে পাশাপাশি অবস্থান করছেন শিব, রাধাকৃষ্ণ এবং জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এই মন্দিরের অবস্থান আরো সুন্দর করেছে পাশেই থাকা গাঁড়াপোতার বাওর।
বিকেলের পড়ন্ত সূর্যের আভা সেই জলাশয়ে। আলো কমে আসছে, এবার আমাদেরও যেতে হবে। আর একটা জায়গায় আমাদের বাকি, মুড়িঘাটা সেতু। চলেছি সেই দিকে। এসে গিয়েছি মুড়িঘাটা সেতুতে। কেউ জিজ্ঞাসা করতেই পারেন, হঠাৎ শেষ বিকেলে একটা সাধারণ সেতু দেখতে কেন আমরা? আসলে মুড়িঘাটা ব্রিজের অবস্থানটি ভারী চমৎকার। সবুজ আবহ তো আছেই, তার উপরে নিরিবিলি নির্জন পরিবেশে বাঁওড়ের ওপরে এই সেতুটি ভালো লাগার জন্ম দেয়। এই দেখুন না, কত মানুষ ভিড় করেছেন সেতুর উপর। অনেকেই চলে আসেন বিকেলে এখানে, আমরাও এসেছি। খানিক সময় এখানে কাটিয়ে তারপর ফিরব। সেতুর ওপর দাঁড়িয়ে চলছে আমাদের আড্ডা। সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন এই মুড়িঘাটা সেতুতে, এটা হচ্ছে নীলদর্পণ সেতু, সেই সেতুতে এসে আমরা একটু দাঁড়িয়েছি। সন্ধে প্রায় চলে এসেছে, সূর্য একদম ডুবে যাওয়ার পথে। বিকেলটা এখানটায় একটু কাটাচ্ছি আমরা, খুব সুন্দর লাগছে। এখানে অনেক স্থানীয় মানুষরা আসেন, অনেকে এই ব্রিজের এই শোভা উপভোগ করেন, আমরাও এসেছি। খুব সুন্দর পরিবেশটা, কিন্তু দারুণ দারুণ পরিবেশ। চারিদিকে পুরো সবুজ একেবারে, তার মধ্যেই সেতু। একটা ঝিরিঝিরি সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিন প্রচণ্ড গরমে আমাদের ঘোরাঘুরি করতে হয়েছে, আজকে ভীষণ কষ্ট পেয়েছি সকলে। তা সত্ত্বেও এই ঘোরাঘুরির পরেই যে বিকেলবেলা এসে এখানে একটু বিশ্রাম, এটা কিন্তু আমাদের অনেকটা শান্তি দিয়েছে। এরপরে আমাদের বাড়ি ফেরার পালা, আমরা একটু পরে বাড়ি ফিরবো। আর কিছুক্ষণ আমরা একটু ব্রিজে থাকি, সন্ধ্যের এই সামান্য এই যে ফুরফুরে হাওয়া, একটু শীতল একটা আমেজ, এটা উপভোগ করে নিই। তারপরে আমরা একটু পরে বাড়ি ফিরছি। তাহলে একটু আমরা দেখি ব্রিজের শোভা, আপনাদেরকেও দেখাই। পশ্চিম আকাশে রক্তাভ সূর্য জানান দিচ্ছে বেলা গড়িয়ে এলো। সেই রঙের খেলা দেখতে দেখতেই কিছুটা সময় কাটিয়ে দিলাম আমরা। কিন্তু এবার ফিরতেই হবে। দিনের আলো থাকতে থাকতেই রওনা দেয়া দরকার। গাড়াপোতায় নামিয়ে দিলাম অনেককে। এবার দেছুট ঘরের পানে। এবারে বলি এদিকে আসা যাওয়ার ব্যাপারটা। ট্রেনে এলে হয় কলকাতা থেকে বনগাঁ অথবা রানাঘাট এসে এদিকে আসা যায়, বাসে এলেও তাই। এদিকে লোকাল বাস চলে, এছাড়াও অটো ট্রেকারও চলে। থাকার জন্য পারমাদনে বন দফতরের বাংলো আছে, নয়তো মঙ্গলগঞ্জে এখন বেশ কয়েকটি ট্যুরিস্ট ক্যাম্প হয়েছে, সেখানেও থাকতে পারেন। গাড়ি বা বাইকে এলে দিনের দিন ঘুরে যাওয়া সম্ভব। আজ তবে এই পর্যন্তই। ফের দেখা হবে আগামী বুধবার। আজও আমি গোবরডাঙ্গাতেই ফিরছি, সেখান থেকে কাল আবার এদিকেই আসবো। তবে সেসব কথা পরের পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।